বর্তমান ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। তো আমরা প্রতি সপ্তাহে যে কর্মক্ষেত্র বা কর্মসংস্থান বা প্রতি মাসে যে সাফল্য বই, অ্যাচিভার্স বই যেগুলো প্রকাশিত হয়, আমরা তার থেকে বিভিন্ন রকম প্র্যাকটিস সেট নিয়মিত করে থাকি। তো আজকের এই প্র্যাকটিস সেটটা করব শুধুমাত্র ফুড এসের জন্য এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে। তো এই কর্মক্ষেত্র পত্রিকাটা আমরা যদি একটু তারিখটা দেখে নিই, তাহলে দেখব এই বুধবারের কর্মক্ষেত্র পত্রিকা, অর্থাৎ বুধবার 21শে ফেব্রুয়ারি 2024-এর কর্মক্ষেত্র এই পত্রিকাটি। তো আমরা আজকে এই সাপ্তাহিক কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু আজকের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা কিন্তু সমাধান করব এবং খুব সহজে সমাধান করব। ফুড এসআই পরীক্ষা 16 এবং 17 মার্চ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, আর বিভিন্ন শিফটে কিন্তু পরীক্ষাটি হবে দুদিন ধরে। তো ইতিমধ্যেই আপনারা সে বিষয়টা জেনে গেছেন, তাই বেশি দেরি না করে আপনারা পড়তে থাকুন এবং এরকম প্র্যাকটিস সেট নিয়মিত করুন। তো চলুন চলে যাই দেখি সরাসরি আমরা প্রশ্নে। তো আমরা সরাসরি চলে এলাম প্র্যাকটিস সেটে। তো এ সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকা এই প্র্যাকটিস সেটটা আপনাদের সামনে দিয়েছে। তো এটি কিন্তু সম্পূর্ণ ফুড এসআইয়ের জন্য প্র্যাকটিস সেট। তো আমরা এই প্র্যাকটিস সেটটা ফুল সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখব জেনারেল স্টাডিজ থেকে কী প্রশ্ন সেটা দেখব, তারপরে যে আমরা অঙ্ক করব। তো চলুন চলে যাই সরাসরি প্রশ্নে, মূল প্রশ্ন কী আছে। তো এখানে দেখুন একের দাগে একটা প্রশ্ন আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। ফ্লুরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে? 7টি, 4টি, 6টি, 8টি। তো দেখুন এখানে ফ্লুরিন না দিয়ে যদি কার্বনও দেয়, যদি আপনার অক্সিজেন দেয় অথবা হাইড্রোজেন দেয়, তাহলে সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকে আপনার বার করতে হবে। এটা অ্যাকচুয়াল অঙ্কের মতো জিনিস। আপনি এখানে এটা মুখস্থ করে রাখতে পারবেন, ফ্লোরিন না দিয়ে যদি অক্সিজেন দেয়, কিংবা অক্সিজেন না দিয়ে যদি আপনার ক্লোরিন দেয়, তাহলে আপনারা কি করবেন? তো আপনারা পুরো প্রসেসটা শিখে নিন, তাহলে দেখবেন আপনাদের সুবিধা হবে। তো এর একটা সূত্র আছে, সেটা এরকম করবেন। এখানে এরকম হা, হি, লি, এরকম একটা সূত্র আছে। হা, হি, লি, বে, ব, তারপরে আছে কা, তারপরে আছে না, অ, তারপরে ফ্লু, এরকমভাবে কিন্তু আছে। আপনার এখানে যেহেতু ফ্লুরিন বলেছে, তাই আমি ফ্লু পর্যন্ত লিখলাম। হা, হি, লি, বে, ব, হা, হি, লি, বে, ব, কা, না, অ, ফ্লু। তারপরে আছে নি, তারপরে আছে শো, এরকমভাবে আছে। এখানে যে মৌলগুলো আছে সে মৌলগুলোর প্রত্যেকটার নাম আছে। তো হা ফর হাইড্রোজেন, হি ফর হিলিয়াম, লি ফর লিথিয়াম, বে ফর বেরিয়াম, এরকম আছে। কা ফর কার্বন, না ফর নাইট্রোজেন, এরকম আছে। তো এখানে যেহেতু বলেছে ফ্লুরিন, তাই আপনার এই ফ্লুতে আসতে হবে। তো এখানে ফ্লুরিনের এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পরমাণু বিশিষ্ট কিন্তু এই ফ্লুরিন মৌলটা। তো ফ্লুরিন আপনার ফ্লুরিনের যদি 9 হয়, তাহলে এখানে কিভাবে সম্পূর্ণ হয় দেখুন, এই ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে। তো এখানে প্রথম কক্ষে থাকে দুটি ইলেকট্রন, প্রথম কক্ষে থাকে দুটি ইলেকট্রন। আর তারপরে কক্ষে থাকবে তাহলে কটা ইলেকট্রন? প্রথমে কে কক্ষে সবসময় দুটি করে ইলেকট্রন থাকে, এল কক্ষে সবসময় 8টি করে ইলেকট্রন থাকে। যদি কোনো মৌলের এল কক্ষের পরমাণু 8টার কম হয়, তাহলে যে কটা হয় সেটা কিন্তু এল কক্ষে বসে। কিন্তু 8টার বেশি হলে সেটা 8টাই এখানে বসাতে হবে। এখানে 8টার বেশি বসানো যাবে না এল কক্ষে। প্রথম কে কক্ষে দুটি ইলেকট্রন বসবে, তারপরে এল কক্ষে অর্থাৎ দ্বিতীয় কক্ষে আপনার 8টি ইলেকট্রন বসবে। যদি কম হয় তাহলে কম, আর যদি বেশি হয় তাহলে সেই কক্ষে 8টার বেশি বসানো যাবে না, তারপরে তৃতীয় কক্ষে বসবে। সেই ক্ষেত্রে এখানে কে কক্ষে দুটি ইলেকট্রন, যেহেতু ফ্লোরিন নয়, তাহলে এই কে কক্ষে দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন বাদ দিয়ে কটা ইলেকট্রন থাকে? আপনার 7টা ইলেকট্রন। তাহলে এই দুটো আর 7 হলে 9, তাহলে আপনার এখানে বসবে 7টি ইলেকট্রন। তো এখানে এই একটা ইলেকট্রন, এই দুটো ধরুন, এই দুটো হলো, এই দেখুন এই 4টি হলো, এই 4টে, এই একটা 5টা, এই একটা 6টা, আর এখানে আমি একটা বসিয়ে দিলাম 7টা। এই 7টা ইলেকট্রন কিন্তু বাইরের কক্ষে থাকবে। তাহলে বহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকবে? কেন বলেছেন সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকবে? তো 7টি হবে। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে বাকিগুলোরও পরমাণুর ইলেকট্রন সংখ্যা বার করা যায়। যদি আপনারা চান তাহলে এই পরমাণুর ইলেকট্রন সম্পর্কে একটা ভিডিও আমি করতে পারি। তো আমি ক্লাস 10-এর স্টুডেন্টদের, আমার ক্লাস 10-এর স্টুডেন্ট যতই খারাপ হোক না কেন, যতই অঙ্ক পারুক আর না পারুক, এই বহিস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে সেটা কিন্তু তারা পারবেই পারবে। কারণ মোটামুটি 1 থেকে 35টা পর্যন্ত মৌল সংখ্যা যেগুলো আছে, সবার পরমাণুর কক্ষে কটি করে ইলেকট্রন বসানো যায়, বহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকে বা সেটার ইলেকট্রন যোজ্যতা কত, সবগুলো কিন্তু বের করা যায়। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে ফ্লোরিন না দিয়ে যদি ক্লোরিন দেয়, তাও আপনারা বার করতে পারবেন। সবসময় মনে রাখবেন প্রথম কক্ষে দুটি, তারপর কক্ষে 8টি ইলেকট্রন বসে। তো তারপরে চলে যাবো আমরা 2 দাগের এই প্রশ্নে। দেখুন এখানে আছে সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। তো আপনারা
এই যে এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আশা করি যারা আপনারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আপনারা জানেন। তো আমরাও, যদিও আমি ইতিহাস কম জানি, কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি জানি, সেটা হচ্ছে ঋগ্বেদ। সর্বেকার প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 3 দাগের এই প্রশ্নে। দানসাগর গ্রন্থের রচয়িতা কে? দানসাগর গ্রন্থের রচয়িতা কে? তো এখানে বলছে দেখুন, শ্রীধর ভট্ট, জয়দেব, লক্ষণ সেন আর বল্লাল সেন। তো এই দানসাগর, এই দুই সেনের মধ্যে একজন হবে দানসাগরের লেখক। তো এখানে বল্লাল সেন সম্ভবত দানসাগরের লেখক, বল্লাল সেন। দানসাগরের লেখক হচ্ছে বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর রচয়িতা হলেন সেন বংশের দ্বিতীয় সম্রাট বল্লাল সেন। তার রাজত্বকাল ছিল 1160 থেকে 1179 সাল পর্যন্ত। তো এবার আমরা চলে যাব 4 দাগের এই প্রশ্নে। ভারতের ছাপাখানার কাজ শুরু হয় 19 শতকে, সপ্তদশ শতকে, 20 শতকে আর অষ্টাদশ শতকে। তো এখানে 4 দাগের সঠিক উত্তর কী হবে? দেখুন, এখানে বলছে ভারতের ছাপাখানা কাজ শুরু হয় প্রথমে অষ্টাদশ শতকে। যদিও এটা নিয়ে তর্ক আছে, তো অষ্টাদশ শতকে কিন্তু এই ভারতের ছাপাখানা কাজ শুরু হয়। আর এখানে প্রথম ভারতীয় ছাপাখানা বইয়ের নাম হচ্ছে আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল, এইটা কিন্তু ভারতের ছাপাখানায় প্রথম এই বইটা কিন্তু ছাপানো হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা হবে অষ্টাদশ শতকে। আমরা চলে যাবো 5 দাগের এই প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে দেখুন, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, হোমার। তো এখানে 5 দাগের সঠিক উত্তর, এটাও আশা করি সবার জানা। তো আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন কিন্তু অ্যারিস্টটল। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে, অর্থাৎ 6 দাগের প্রশ্নে। তার জন্য আমরা কি করব, প্রশ্নের একটু উপরে দিক তুলব। 6 দাগের প্রশ্ন কি আছে দেখুন, খনিজ অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক বিকার হয় তাকে কি বলা হয়? সলিউশন, কার্বনেশন, অক্সিডেশন আর হাইড্রোলাইসিস। তো এখানে 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অক্সিডেশন। অক্সিডেশন হবে। আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত? 2m, শুধু m, 3m আর 4m। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে বলছে একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর হবে m। এর বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে দেখুন, চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস আর লর্ড বেন্টিং। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ হবে এর সঠিক উত্তর। চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন কিন্তু লর্ড ওয়েলেসলি। এর দাগ হবে এর সঠিক উত্তর, লর্ড ওয়েলেসলি। দেখবো আমরা এবার 12 দাগের এই প্রশ্নটি। 1 GB সমান সমান 1 বাইট। 1 GB সমান সমান এখানে একটা কত বাইট হবে? তো এখানে আছে 10 এর মাথায় কিউব, আর 10 এর মাথায় 9, 10 এর মাথায় 12, 10 এর মাথায় 6। তো এখানে 1 GB সমান সমান কত বাইট? এটা কিন্তু 10 টু দি পাওয়ার 9 বাইট। অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, 10 টু দি পাওয়ার 9 বাইট। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 13 দাগের এই প্রশ্নে। 11তম যোজনার সময়কালে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার কত ছিল? 7.5%, 7%, 8.5%, 8%। সুন্দর একটি প্রশ্ন। 11তম যোজনার সময়কালে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার কত ছিল? তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে হয়ে যাবে কিন্তু ভারতের অর্থনীতি বৃদ্ধির হার ছিল 8%। দ্বিদাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 14 দাগের এই প্রশ্নে। ভিনিগারের রাসায়নিক নাম কি? লঘু অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম আর ক্লোরাইড অফ লাইম। ভিনিগারের রাসায়নিক নাম কি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লঘু অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড। চলে যাবো 15 দাগের এই প্রশ্নে। সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? জুম, অবতল, মেনিস্কাস আর উত্তল। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অবতল লেন্সে কিন্তু সিনেমা দেখানো যায়। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। 15 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। চলে যাবো আমরা 16 দাগের এই প্রশ্নে। মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক আর মহারাষ্ট্র। তো এখানে মীনাক্ষী মন্দির এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এর আগে একটি প্র্যাকটিস সেটে
বা কিছুদিন আগেও আরেকটি প্র্যাকটিস সেটে আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। মীনাক্ষী মন্দির, এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। আশা করি আপনারা সে ভিডিওটা দেখেছেন। আর আবার আমি একটু এই প্রশ্নটা বলে দিলাম, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এটা তামিলনাড়ু। চলে যাবো আমরা 17 দাগের এই প্রশ্নে। হিতবাদ তত্ত্বটির জনক কে? হিবস, মহাত্মা গান্ধী, বেনথাম আর রুশো। তো এখানে 17 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বেনথাম। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো 18 দাগের এই প্রশ্নে। পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? 1970 সালে, 1968 সালে, 1967 সালে, 1966 সালে। তো প্রথম রাষ্ট্রপতি শাসন কবে হয়েছিল? তো 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1968 সালে প্রথম রাষ্ট্রপতি শাসন হয়েছিল পশ্চিমবঙ্গে। 1968 সালে। 18 দাগের সঠিক উত্তর হিসেবে 1968 সাল। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের বলে রাখি। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন কতবার এবং কবে কবে জারি হয় একটু দেখে নিন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট 4বার রাষ্ট্রপতি শাসন জারি হয়। প্রথমবার সেটা ছিল 1962 সাল, 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি শাসন ছিল। এরপরে দ্বিতীয়বার যখন রাষ্ট্রপতি শাসন হয় সেটা ছিল 20 ফেব্রুয়ারি 1968 থেকে 25 ফেব্রুয়ারি 1969 সাল। তৃতীয়বার 19 মার্চ 1970 থেকে 2 এপ্রিল 1971 পর্যন্ত হয়েছিল। এখন অপশানগুলোর মধ্যে কোথাও কিন্তু 1962 সাল নেই, তাই প্রথমবার রাষ্ট্রপতি শাসন হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে 1962 সালে। কিন্তু এখানে যেহেতু অপশান আছে 1968 সাল, তাই দ্বিতীয়বার যেটা হয়েছিল 20 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। 20 ফেব্রুয়ারি 1968 সাল থেকে কিন্তু 25 ফেব্রুয়ারি 1969 সাল পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রপতি শাসন হয়েছিল। তো অপশান বি 1968 সাল দেওয়া আছে, তাই এখানে 1968 সাল এখানে উত্তর হবে। কিন্তু প্রথম যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় সেটা ছিল কিন্তু 1962 সালে, আর সেটা ছিল 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত। পাশাপাশি আপনাদের একটু বলে রাখি যে এটা গেল পশ্চিমবঙ্গে। এবার যদি আমরা দেখি ভারতের রাষ্ট্রপতি শাসন জারি প্রথম কোন রাজ্যে হয়েছিল এবং সেটা কবে হয়েছিল আমরা একটু দেখে নিই। 1951 সালের 20 জুন ভারতের পাঞ্জাব রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আর এই শাসন প্রায় 1 বছর, অর্থাৎ 1 বছর প্রায়, অর্থাৎ 302 দিন পর্যন্ত এই রাষ্ট্রপতি শাসন জারি ছিল। এরপর 1952 সালের 17 এপ্রিল সেই রাষ্ট্রপতি শাসন জারি তুলে নেওয়া হয়। তো এই ছিল ছোট্ট ইনফরমেশন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা চলে যাবো 19 দাগের এই প্রশ্নে। তার জন্য কি করবো, প্রশ্নটা একটু উপরে দিক তুলব। 19 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি কেমন? নিরপেক্ষ, ক্ষয়কারক, আম্লিক আর ক্ষারীয়। তো 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে ডি দাগ, ক্ষারীয়। চলে যাবো আমরা 20 দাগের এই প্রশ্নে। ভারতের প্রথম কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? দিল্লি, কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাক, মাদ্রাজে। চলে যাবো আমরা 21 দাগের এই প্রশ্নে। জুনপুট বীচ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, গোয়া। তো জুনপুট কোথায় অবস্থিত? তো 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু উড়িষ্যায় অবস্থিত জুনপুট বীচ। বিদ্যাক হবে সঠিক উত্তর, উড়িষ্যায়। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। ইসরো তার কোন মিশনের জন্য লেইফ এরিকসন পুরস্কার নাম সংস্করণ জিতেছে? গগনযান 1, নিসার, চন্দ্রযান 3 আর আদিত্য এল। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো এটা কিন্তু চন্দ্রযান 3। এটার সঠিক উত্তর হবে চন্দ্রযান 3। এই যে লেইফ এরিকসন পুরস্কারের নাম সংস্করণ জিতেছে এই চন্দ্রযান 3-র জন্য। আমরা চলে যাবো 23 দাগের এই প্রশ্নে। দ্য রাইট অফ মেন বইটি কার লেখা? জন লক, প্লেটো, থমাস পাইন আর এরিস্টটল। তো 23 দাগের সঠিক উত্তর কি হবে? তো 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু থমাস পাইন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, থমাস পাইন। চলে যাবো আমরা 24 দাগের এই প্রশ্নে। ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কি বোঝায়? অকেজো পার্লামেন্ট, পার্লামেন্টের কাজের জন্য প্রয়োজনীয় কোরামের অভাব, প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়নি, আর ডিদ্দাক যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা একইভাবে নেই। তো 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাক, যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটি একটু উপরের দিকে তুলব।
25 দাগের প্রশ্ন আছে দেখুন, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া 2024 থেকে 2025 এর প্রথম ত্রৈমাসিক জীবন স্বাস্থ্য এবং সম্পত্তির বিরুদ্ধে ঝুঁকির ওপর চালু করতে চলা প্রথম সাশ্রয়ী বীমা পণ্যের নাম কি? বীমা স্তম্ভ, বীমা আনন্দ, বীমা বিস্তার আর বীমা সঞ্চয়। তো এখানে 25 দাগের সঠিক উত্তরটা কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সির দাগ অর্থাৎ বীমা বিস্তার। চলে যাবো 26 দাগের এই প্রশ্নে, কংসাবতী নদীর অপর নাম কি? কাঁসাই নদী, কুমারী নদী, শিলাবতী আর গন্ধেশ্বরী। তো কংসাবতী নদীর অপর নাম কি? তো 26 দাগের সঠিক উত্তর হবে এর দাগ কাঁসাই নদী, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 27 দাগের এই প্রশ্নে, প্রথম বিশ্ব বাস্কেটবল দিবস সারা বিশ্বে কবে পালিত হয়? 19শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর, 18 ডিসেম্বর আর 17 ডিসেম্বর। প্রথম বিশ্ব বাস্কেটবল দিবস সারা বিশ্বে কবে পালিত হয়? তো এখানে 27 দাগের সঠিক উত্তর কি হবে? 21শে ডিসেম্বর, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর 21শে ডিসেম্বর। চলে যাবো 28 দাগের এই প্রশ্নে, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? মণিপুর, কেরালা, জম্মু ও কাশ্মীর, মিজোরাম। 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি দাগ, জম্মু ও কাশ্মীর। চলে যাবো আমরা 29 দাগের এই প্রশ্নে, এদের মধ্যে কে তৈমুর লং এবং চেঙ্গিস খানের অনুজ? এর দাগ আছে বাবর, বিদ্যাগ আছে নাদির শাহ, সিদ্দাগ আছে আহমেদ শাহ আবদালি আর মোহাম্মদ বিন তুগলক। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে এর দাগ বাবর। 30 দাগের প্রশ্ন আছে, 30 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ কি? মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রশোধন, অদক্ষ জল ব্যবস্থাপনা, ল্যাটেরাইটজাত মৃত্তিকা আর খুব সীমিত বৃষ্টিপাত। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রশোধন, এর দাগ হবে সঠিক উত্তর, এর দাগ মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রশোধন। চলে যাব আমরা 31 দাগের এই প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু ওপর দিকে তুলব। 31 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, কে বলেছেন পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুইট ইজ সুইট? এখানে আছে লাস্কি, এখানে আছে টমাস মাস, রুশো আর হবস। তো এখানে 31 দাগের সঠিক উত্তর কি হবে? তো 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক রুশো। এই পেশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুইট ইজ সুইট, তো ধৈর্য ধরলে তার ফল মিষ্টি হয়। তো এই কথাটা কে বলেছেন? তো এটা বলেছেন কিন্তু রুশো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো 32 দাগের এই প্রশ্নে, পোলভ্রম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটা হলো পেন্নার, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু গোদাবরী। পোল্লাভরম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটা হলো গোদাবরী নদী, বিদ্যাক হবে সঠিক উত্তর। তো চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কি আছে। তো আমরা সরাসরি চলে এলাম 8 পাতার পর, এখানে লেখা আছে দেখুন 8 পাতার পর প্রশ্নে চলে এলাম। এখানে লেখা আছে দেখুন, পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পরীক্ষার নমুনা প্রশ্ন। আমরা 8 পাতায় করে এসেছি 32 দাগের প্রশ্ন পর্যন্ত। আমরা 8 দাগের পরে দেখবো, এটা 9 পেজের 33 দাগের থেকে অঙ্ক দেখবো। তো এখানে প্রশ্ন আছে দেখুন 33 দাগের প্রশ্ন, বাড়িতে এসি ব্যবহার করা হয় কেন? এসি সস্তাতায়, এসি নিরাপত্তায়, এসি পরিবহন সাশ্রয়কারিতায় আর এসি সহজে উৎপাদনশীলতায়। তো এসি পরিবহন সাশ্রয়কারী, সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর, এসি পরিবহন সাশ্রয়কারী, তাই কিন্তু বাড়িতে এসি ব্যবহার করা হয়। এই প্রশ্নটা যদিও আমি উত্তরটা এটা করলাম, কিন্তু এই প্রশ্নটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। এটা এসি পরিবহন সাশ্রয়কারী, এটা হচ্ছে এর সঠিক উত্তর, তবু এটা উত্তরটা নেওয়া যায়। তো আমরা এই প্রশ্নটা, এই 33 দাগের প্রশ্নটা আমার একটু দ্বিমত আছে। আমরা চলে যাবো 34 দাগের এই প্রশ্নে, মুদ্রাস্ফীতি কি? দামের হার বৃদ্ধি, দামের ক্রমবর্ধমান বৃদ্ধি, দামের স্থিতিশীলতা আর দামের ক্রমবর্ধমান পতন। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বি দাগ, দামের ক্রমবর্ধমান বৃদ্ধি। চলে যাবো 35 দাগের এই প্রশ্নে,
ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 সালে, 1853 সালে, 1857 সালে, 1884 সালে। ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? তো সুন্দর একটা প্রশ্ন। তো পঁয়ত্রিশ সঠিক উত্তর কী হবে? তো ডালহৌসি কিন্তু 1856 সালে এই অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন। 1856 সালে। চলে যাব আমরা 36 এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো আমরা এবার দেখব 36 এই প্রশ্নটি। দেখুন আছে একটি 200 ভোল্ট এবং 100 ভোল্ট বাল্বের রোধ কত? এই জায়গাটা একটু প্রবলেম আছে। এটা হবে 200 ভোল্ট 100 ওয়াট। এখানে এটা ডব্লিউ হবে, একটা ভোল্ট আর একটা ওয়াট। তাহলে এখানে রোধ বার করা যাবে, কিন্তু দুটোই ভোল্ট হলে রোধ বার করা যায় না। তো প্রশ্নটা ভুল আছে, তাই এখানে আমরা বলবো 200 ভোল্ট এবং 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাল্বের রোধ কত? তো এই 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 মানে এটা একটি অঙ্ক, এটা কিন্তু ফিজিক্সের একটা অঙ্ক। এই অঙ্কটা আপনার কমপ্লিট করতে গেলে দুটো সূত্র জানতে হবে। একটা সূত্র হচ্ছে ভি সমান সমান আই আর, এই একটা সূত্র। আর একটা সূত্র জানতে হবে পি সমান সমান ভি আই। এই দুটো সূত্র জানতে হবে আপনার। এবার এখান থেকে আপনি কিভাবে সহজে সমাধান করবেন এই সূত্র থেকে, এই সূত্রটাই আমরা পরে আসছি। আগে এই সূত্র থেকে এখান থেকে আয়ের মানটা বার করব, তারপরে আমরা এই সূত্রে কিভাবে বসাতে হবে আমরা দেখাবো। তো প্রথমে আমরা এই সূত্র থেকে আয়ের মানটা বার করি। পি সমান সমান কত? পিতে পাওয়ার হয়, পাওয়ার মানে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এখানে 100 হবে। আর এখানে ভির মান হবে 200 ভোল্ট। তো আমরা এই জায়গায় দেবো 200 ইন্টু আই। আই মানে প্রবাহ মাত্রা। তো আয়ের মানটা আমরা বার করব। তো আমরা যদি আয়ের মানটা বার করি তাহলে আই সমান সমান লিখতে পারবো এই 200 ওপরে, আই সমান সমান লিখতে পারবো এই 100টা চলে যাবে ওপরে আর 200টা চলে আসবে নিচে। তাহলে এই দুটো শূন্য কাটবো, অর্থাৎ এখানে হয়ে যাবে আয়ের মান 1/2। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। এবারে দেখুন এই ভি সমান সমান আই আর, এখান থেকে কিন্তু আমরা আর এর মান বার করব, অর্থাৎ বলেছে রোধের মান বার করতে, তাই আমরা আর এর মান বার করব। তো ভি সমান সমান আই আর হলে আমরা এখানে লিখতে পারি, এটার পরিপ্রেক্ষিতে আর সমান সমান লিখতে পারি, কি লিখতে পারি? ভি বাই আই। ভি বাই আই লিখতে পারি। তাহলে আর সমান সমান আমরা তাহলে কি লিখতে পাচ্ছি এখানে? তাহলে আমরা আর সমান সমান এখানে লিখতে পাচ্ছি ভি বাই আই। তা ভি কতটা? ভি আছে কিন্তু দেখুন 200 ভোল্ট, তাই আমরা এখানে 200 দিয়ে দেবো উপরে। আয়ের মানটা কত? আয়ের মানটা আমরা এখানে পাচ্ছি 1/2, তো আমরা নিচে 1/2 দিয়ে দেবো। দিই, তাহলে এর পরবর্তী স্টেপে তাহলে কি হবে দেখুন, এখানে বা, এখানেও ধরুন বা, বা এইটা কিন্তু আপনার গুণ হয়ে যাবে কার সাথে? 200-র সাথে, গুণ 2। তাহলে হয়ে যাবে কত? 400। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে, তো এখানে বলেছে না বাল্বের রোধ কত, তো এর রোধ হবে 400। বিদ্যাগ হবে সঠিক উত্তর, 400 হবে এর রোধ। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 37 প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কুয়েতের 17তম আমির হিসাবে কে শপথ নিয়েছেন? শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ, শেখ আহমেদ নোয়াফ আল আহমদ আল সাহাব আল সাবাহ, শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবাহ, আর শেখ নাসের আল আহমেদ আল সাবাহ। তো এর মধ্যে 37 সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাক, অর্থাৎ শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবাহ। তো এর আগের একটি প্র্যাকটিস সেটে আমরা কিন্তু এই প্রশ্নটার সমাধান করেছিলাম। তো এখানে কিন্তু বলছে সম্প্রতি কুয়েতের 17তম হিসেবে কে শপথ নিয়েছেন? তো এই সিদ্দাক হবে সঠিক উত্তর, শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবাহ। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। যে প্রশ্নটা এবার আমরা করবো সেটা হচ্ছে 42 এই প্রশ্ন। 42 প্রশ্ন আছে দেখুন, প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? বিম্বিসার, অশোক আর অজাতশত্রু। তো 42 সঠিক উত্তর আপনারা অবশ্যই জানেন। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো প্রিয়দর্শী এই উপাধি গ্রহণ করেন কিন্তু অশোক। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো 43 এই প্রশ্নে। ভারতের একটি স্থানীয় বায়ু হলো লু, দক্ষিণ পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো এখানে 43 অর্থাৎ 43 সঠিক উত্তর কী হবে? এর দাগ হবে এর সঠিক উত্তর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আমরা চলে যাবো 44 এই প্রশ্নে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? লয়েড জর্জ, রামেস ম্যাকডোনাল্ড আর ক্লিমেন্ট অ্যাটলি, উইনস্টন চার্চিল। তো এখানে 44 সঠিক উত্তর কী হবে? তো 44 সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, ক্লিমেন্ট অ্যাটলি। এই প্রশ্নটা কিন্তু এর আগের একটি প্র্যাকটিস সেটে
মানে ছিল সেই সেখানেও কিন্তু এই প্রশ্নটি নিয়ে আলোচনা হয়েছে। এবার দেখুন এই প্র্যাকটিস সেটাও কিন্তু আছে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন কিন্তু ক্লিমেন্ট অ্যাটলি, অর্থাৎ সিদ্ধার্থ এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 45 দাগের এই প্রশ্নে। একজন প্রাপ্তবয়স্ক হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করা হয় তা প্রায় 200 লিটার, 300 লিটার, 340 লিটার আর 150 লিটার। তো এখানে 45 দাগের সঠিক উত্তর কী হবে? তো 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যার 300 লিটার। চলে যাবো আমরা 46 দাগের এই প্রশ্নে। হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভিবি প্যাটেল, দাদাভাই নৌরোজি, এনএম যোশী, জিএল নন্দু। তো হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু 46 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, অর্থাৎ জিএল নন্দু। ডি দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 47 দাগের এই প্রশ্নে। 47 দাগের প্রশ্ন আছে দেখুন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? সোডিয়াম মেটাবাইসালফাইড, টার্টারিক অ্যাসিড, সাধারণ লবণ আর সোডিয়াম কার্বনেট। তো এখানে 47 দাগের সঠিক উত্তর, প্রশ্নটা ভালো করে শুনবেন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই সাধারণ লবণ কিন্তু খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়, সাধারণ লবণ। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 48 দাগের এই প্রশ্নে। 48 দাগের প্রশ্ন আছে দেখুন, কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর চেন্নাইতে ষষ্ঠ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর অফিসিয়াল লোগো, জার্সি এবং থিম সং উন্মোচন করেছেন। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট কি? তো বুম্যান, ভীরা মাঙ্গাই, বিরান আর আপ্পু। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো 48 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার এখানে আছে বোম্যান, এখানে আছে ভীরা মাঙ্গাই। এই যে বিদ্যাগ হবে সঠিক উত্তর, ভীরা মাঙ্গাই। এটা কিন্তু এই ইউথ গেমসের মাস্কট, ভীরা মাঙ্গাই। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 49 দাগের প্রশ্নে। চলে যাবো আমরা 49 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে 49 দাগের প্রশ্ন আছে দেখুন, অম্লরাজ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত? 1:1, 2:3, 3:1 আর 1:3। তা অম্লরাজ কাকে বলে সেটা কি আপনারা শুনুন। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে কিন্তু বলা হয় অম্লরাজ। তো 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে 3HCl এর সঙ্গে কি করা হচ্ছে? 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 এর মিশ্রণকে কিন্তু অম্লরাজ বলা হয়। এই 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে কিন্তু এই অম্লরাজ বলা হয়। তাহলে এখানে কি হবে? এখানে বলছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত? 3:1, অর্থাৎ সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 50 দাগের এই প্রশ্নে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? মীরা কুমার, প্রতিভা পাটিল, পদ্মজা নাইডু আর লক্ষ্মী সাইগল। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লক্ষ্মী সাইগল। প্রশ্নটা ভালো করে শুনবেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? লক্ষ্মী সাইগল। ডির দাগ হবে এর সঠিক উত্তর। তো এই ছিল 50টি জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন। এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে যে প্র্যাকটিস সেটটা ফুটেজের জন্য দিয়েছে, আমরা কিন্তু ফুল 50টি জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন সমাধান করলাম। এখান থেকেই 51 দাগের থেকে অঙ্ক কিন্তু আমরা পরবর্তী ভিডিওই করব। তো এখানে 51 দাগের থেকে যে অঙ্কগুলো আছে আমরা দুটো ভিডিও করব, তো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল।